দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিউজরুম সংলাপে। আপনারা জানেন এই অনুষ্ঠানের দিনের উল্লেখযোগ্য খবরের আমরা বিশ্লেষণ করে থাকি, এই জন্য অতিথিরা থাকেন। আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন সুভাষ সিংহ রায়, সৌরভ হাসান এবং সুভাষ চন্দ্র বাদল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আলোচনা শুরু করব, তবে তার আগে নিউজ 24-এর সর্বশেষ শিরোনাম দেখব। পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে 144, বিদ্যুৎহীন রাঙামাটি, 6টি তদন্ত কমিটি গঠন। ভূমি মন্ত্রণালয়ের যুগান্তকারী সিদ্ধান্ত, অধিগ্রহণ হচ্ছে না রাজধানীর 1385 একর জমি। ভ্যাটের খড়গে দেশের সংবাদপত্র, নতুন আইন কার্যকর হলে বাড়বে বেকারত্বের সংখ্যা। নিয়ন্ত্রণে আসেনি লন্ডনে বহুতল ভবনের আগুন, নিহত 12, আহত 70, নিখোঁজ বাঙালি পরিবার। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান 8 উইকেটে হারল স্বাগতিক ইংল্যান্ড। দর্শক, এতক্ষণ নিউজ 24-এর সর্বশেষ শিরোনাম দেখছিলাম। এবার আমার হাতে কয়েকটি পত্রিকা রয়েছে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং ডেইলি সান। সংবাদ শিরোনামগুলো দেখেই আমরা আলোচনা শুরু করতে চাই। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে পাহাড়ে কান্না, লাশ আর কান্না, উদ্ধার আরও 13, নিহতের সংখ্যা দাঁড়ালো 148, শোকের ছায়া। ভ্যাটে আসছে বিপর্যয়, মাত্র 23,000 প্রতিষ্ঠানে ভ্যাট নিবন্ধন, 8 লাখের খবর নেই, জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিনই। ভ্যাটে সংবাদপত্রের ভবিষ্যৎ অন্ধকার, বন্ধ হবে অনেক পত্রিকা। অন্যদিকে মাশরাফিদের ডাকছে ইতিহাস, জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে সংবাদপত্র শিল্পে কুঠারাঘাত, বেড়েছে উৎপাদন ব্যয়, কমেছে বিজ্ঞাপন, বাজেটে নতুন করে শুল্ক ভ্যাট আরোপ, ভারতেও কাগজ আমদানি শুল্কমুক্ত, বহু দেশে বেসরকারি সংবাদপত্রে সরকারি পৃষ্ঠপোষকতা। অন্যদিকে আরেকটি শিরোনাম রয়েছে পাহাড় ধসে মৃত্যু বেড়ে 150, যোগাযোগ ভেঙে পড়েছে, অনেক জায়গায় বিদ্যুৎ নেই, ভোগান্তিতে দুর্গত মানুষ। আরেকটি শিরোনাম ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচে তৈরি বাংলাদেশ। এবার জানবো ডেইলি সানের শিরোনাম, ল্যান্ডস্লাইড climbs to 149, unabated hill cutting invites disaster। অন্য একটি শিরোনাম রয়েছে টাইগার্স রোমিং অ্যারাউন্ড নেইবার্স হোম, আফোল্ড কান্ট্রিজ ইমেজ, পিএম আর্গুস এক্সপার্টস। এই ছিল বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং ডেইলি সানের শিরোনাম। দর্শক, এই পর্যায়ে আমরা একটি প্রতিবেদন দেখব। আপনারা জানেন থামছে না মৃত্যুর মিছিল, পাহাড়ে আরও উদ্ধার করা হয়েছে লাশ, বেশ কয়েকজনের লাশই উদ্ধার হয়েছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 144 জনে, আহত বেশ কয়েকজন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে রাঙামাটি ও বান্দরবান। রাঙামাটি সদস্য বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ নেই, রয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এদিকে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা তদন্তে 6টি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখবে এখন। পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় পাহাড় যতটা সুন্দর ছিল, এখন ততটাই পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়। মৃত্যুর মিছিলে আরও কত নিথর দেহ যোগ হতে পারে তা এখনও নিশ্চিত নয়, তাই চলছে উদ্ধার অভিযান। অনেক কষ্ট করে আমরা মাটি কেটে, ফায়ার সার্ভিস নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই, শুধু একটা কোদাল আর কোদাল দিয়ে কুড়ে কুড়ে আমরা আমার পরিবারের সদস্যদেরকে আমরা বের করেছি। আমার ভাইকে প্রথম, আমার ভাতিজাকে পেয়ে, তারপরে আমার বড় ভাই, আমার ভাবিকে এবং আমার ভাতিজিকে পেয়ে আমরা তাদেরকে উদ্ধার করে নৌকা নিয়ে অনেক কষ্ট করে চলে আসছি। নিজের ভাই ভাবি আর স্বজনদের মৃত্যুর খবর এভাবেই বর্ণনা করছিলেন রাঙামাটির রানীনগরের এই যুবক। দুদিন আগেও যেখানে ছিল ঘরবাড়ি, সেখানে এখন ধসে পড়া মাটির স্তূপ, মানুষের হাসি খুশি মুখ নেই। সেই জায়গা দখল করে নিয়েছে লাশের মিছিল। মা বাপ ভাই বোন 4 জন ছিল, এখন একজনও কেউ নেই। আমি এখন একা। একদম সকালে ভোরের মধ্যে একজন আমাদেরকে খবর বলছে, আমরা সবাই চলে গেছি এখানে, বুঝছেন। আমরা এর থেকে আর কিছু বলতে পারবো না। অনেক কষ্ট করে ওদেরকে উদ্ধার করছি। আর একটা মেয়ে, আমার চাচা শাশুড় আর একটা মেয়ে আছে, এটা আর কেউ নেই আমাদের। এই এলাকায় এখনও খোঁজ মিলছে না অনেকের। নিখোঁজদের ছবি নিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এখানকার বাতাস। আর গুমুন মধ্যে ববুয়া বিয়াকুন
ঘুমন মাঝে আর ফুয়া শহীদ হইতে গই। এরই মধ্যে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে দুর্গম পাহাড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো নিয়েও আছে সংশয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, একটি প্রতিবেদন দেখলাম আমরা। এই পর্যায়ে আরেকটি প্রতিবেদন দেখব। আপনারা জানেন এত ভয়ঙ্কর পাহাড়ি ঢল আর কোথাও দেখেনি মানুষ, বিশেষ করে রাঙ্গুনিয়ার মানুষ। ধস শুধু 23টি প্রাণী কেড়ে নেয়নি, ছিন্ন ভিন্ন করেছে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, পৌঁছায়নি ত্রাণ, নেই সরকারি সহযোগিতাও। রাঙ্গুনিয়ার দুর্যোগপূর্ণ প্রত্যন্ত এলাকাগুলো ঘুরে দেখেছেন সহকর্মী রামিম হাসান। তার কাছ থেকে জানবো বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শেখ জালাল। ঢলের পানি নেমে গেছে আরো আগে, কিন্তু ক্ষত এখনো দৃশ্যমান। ওলটপালট করে দিয়ে গেছে সবকিছু। অনভ্যস্ত মানুষগুলো তখনও ব্যস্ত আগের অবস্থায় ফিরে যেতে। আশপাশে কোনো ডোবা নেই, কিন্তু রাস্তা ভর্তি কচুরিপানা। এখানে আর যে খোসড়ি ফেনাগুলো আসছে ওগুলো বাইরের থেকে আসছে, বাইরে পানি সাপ দিছে, বাইরে পানি থেকে খোসড়ি ফেনাগুলো আসছে, খোসড়ি ফেনা বাসায় বাসায় আসছে সবগুলো। গাড়ি নিয়ে আর পথ পেরোনো যায় না, অগত্যা পায়ে হেঁটে সামনের দিকে যাচ্ছে। রাঙ্গুনিয়ার রানীরহাট থেকে 10 কিলোমিটার পশ্চিমে পাহাড়ে ঘেরা ছোট্ট এই এলাকার নাম বোগাবিল। গত দুদিনে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার সাথে পরিচিত হয়েছে এই এলাকার মানুষ। 3 দিনেতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার এরকম আমার বয়স 55 বছর। এই 55 বছর ধরে আমি এখানে কোনো সময় এরকম পানি দেখিনি। গ্রামের মেঠো পথে কাদা পানি পেরিয়ে সামনে এগোনোর একটা কারণ রয়েছে। জানা গেছে সামনের জঙ্গল এলাকায় 2টি পরিবারের 4 জন করে 8 জন মানুষ পাহাড় ধসে মাটি চাপা পড়ে মারা গেছে, যাদের দাফনের জন্য পরিবারের একজনকেও ছাড় দেয়নি নিষ্ঠুর পাহাড়। বগারবিল থেকে প্রায় 1.5 ঘন্টা পথ পায়ে হাঁটার পরে আমরা এই জায়গাটিতে এসে পৌঁছেছি এবং আমরা যেটি জানতে পেরেছি এই সেই এলাকা এবং এই জায়গাটিতেই সেই দুর্ঘটনাটি ঘটেছে, যেখানে একই পরিবারের 4 জন মারা গেছে। আপনারা অবস্থাটি দেখতে পাচ্ছেন। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ধ্বংসাবশেষ দেখেই বোঝা যাচ্ছে যে কত বড় ভয়ানক একটি ঘটনা এখানে ঘটেছে। এবং উপরে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেখান থেকে আসলে মাটি ধসে এখানে যে 4 জন নিহতের ঘটনা সেটি ঘটেছে বলে মনে হচ্ছে। এবং এখনো পর্যন্ত এই জায়গার যে ধ্বংসাবশেষ সেগুলো সরিয়ে ফেলা হয়নি এবং সেই পরিবারের কেউই বেঁচে নেই। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, প্রতিবেশীরা রয়েছেন, তাদের সহযোগিতায় মূলত এই ভিটেবাড়ির যেই ধ্বংসাবশেষ সেগুলোকে অপসারণ করা হচ্ছে। আসার পর দেখতেছি এখানে কেউ নেই, ঘর বাড়ি সবগুলো মাটির নিচে পড়ে গেছে। লাশগুলো অনেক কষ্ট করে মানুষের এলাকার সব মানুষ প্রায় 400-500 মানুষ এসে মাটি খুঁড়ে তারপরে লাশগুলো এখান থেকে উদ্ধার করা হয়েছে আর কি। একই ঝুঁকিতে রয়েছে আশপাশের পাহাড়ের নিচে থাকা আরো অনেক ঘর। ভয়ের বিষয় আছে। এখন আমি পরিকল্পনা করতে আছি, এমন আমি কোথায় যাব কোথায় থাকবো সেটা আমি পরিকল্পনা করতে আছি আর কি। রাঙ্গুনিয়ার পাহাড় ধসে মৃত 23 জনের মধ্যে এই ইসাপুর আর রাজানগরেই মারা গেছেন 22 জন। রামিম হাসান, নিউজ 24, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। দর্শক, সহকর্মী রামিম হাসানের প্রতিবেদনটি দেখছিলাম। আমরা এরপর যে আলোচনা শুরু করব দর্শক, তবে তার আগে রাঙামাটি সহ বেশ কয়েক জেলায়, বিশেষ করে 4 জেলায় যে 150 জনের মতো লোক নিহত হয়েছে, তাদের প্রতি গভীর শোক এবং শ্রদ্ধা জানাচ্ছি আমরা নিউজরুম সংলাপের পক্ষ থেকে। এবার যে আলোচনা শুরু করব, শুরুতেই সুভাষ সিংহ রায়, থামছে না মৃত্যুর মিছিল। আমাদের পরপর 2টি প্রতিবেদন দেখলেন, সেখানে এক ধরনের মানবিক বিপর্যয় চলছে। এখনও অনেকেই আটকা পড়ে আছে, তাদের সন্ধান এখনও পায়নি। হতাহতদেরকে উদ্ধার করা হয়েছে। সবশেষ মৃতের সংখ্যার সাথে আমরা দেখতে পাচ্ছি যে যোগ হচ্ছে প্রতিনিয়ত। আমরা জানি না এই সংখ্যা কোথায় গিয়ে শেষ হবে। অন্যদিকে বড় বিপর্যয় যেটি জনজীবনে নেমে এসেছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কোনো কোনো এলাকায় বিদ্যুৎ নেই, বিশুদ্ধ খাবার পানির সংকটও তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে সেখানকার যে মানবিক বিপর্যয়, এই ধরনের পাহাড়ি ধস, আপনারা জানেন যে পাহাড় ধসের ঘটনা আমরা এর আগেও দেখেছি, কিন্তু এত বড় ঘটনা বারবারই কিন্তু পাহাড়ের পাদদেশে থাকার ব্যাপারে প্রশাসন থেকে সাবধান করা হয়, তারপরও সবাই গিয়ে আশ্রয় খুঁজে পায় পাহাড়ের পাদদেশে। এরপর উদ্ধার অভিযান পরিচালনার সময় আমরা দেখলাম যে 2জন সেনা কর্মকর্তাও নিহত হয়েছেন। তো সব কিছু মিলিয়ে এই যে পাহাড়ে মৃত্যুর মিছিল, পাহাড়ের লাশ এবং হাজারি আর কত কাল চলবে? আপনাকে ধন্যবাদ। 7 দিন কিংবা 10 দিন এ নিয়ে আমরা আলোচনা করব, তারপরে আবার সব থেমে যাবে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসব। ভুলে যাব এই 150টি মানুষ যে মারা গিয়েছে। এবং প্রাকৃতিক দুর্যোগ আমাদের পরে নেমে আসে, এটা
স্বাভাবিক, প্রকৃতি তার নিজের নিয়মে চলবে। কিন্তু এর সাথে যে মানবসৃষ্ট যে সংযোগগুলো, সেটা আমাদেরকে খুব কাঁদায়। কিন্তু আমরা কতদিন কাঁদি না, আমরা সব ভুলে যাই। এবং গতকাল প্রথম আলোতে তার শিরোনামে জেলা প্রশাসনের সূত্র দিয়ে চট্টগ্রামের যে নিহতের সংখ্যাগুলো 2007 থেকে দেখানো হয়েছে, সেখানে দেখবেন 2007 সালে এই 11ই জুনেই আপনার 127 জন মানুষ নিহত হয়েছিল। তখনকার যে সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের থেকে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল এবং তারা 27টি কারণ চিহ্নিত করেছিলেন, 36টি সুপারিশ দিয়েছিলেন। আমরা এই যে 2007 থেকে 2017 পর্যন্ত এত বছর গেল, এগুলো কি আমরা বাস্তবায়ন করতে দেখেছি কিনা? হ্যাঁ, এটা ঠিক 11ই জুনে এবছরই, যেমন 2007 সালে 11ই জুনে হয়েছিল, এবছরও 11ই জুনের থেকে বৃষ্টি শুরু হয়েছে। 11, 12, 13 এই 3 দিনের 543 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটা স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু এই বৃষ্টিপাতেই শুধু কি মানুষের মৃত্যু হয়েছে? অবশ্যই না। এবং সেই টাস্ক ফোর্সের যে সুপারিশগুলো, সেগুলো কি আমরা কতটুকু বাস্তবায়ন করেছি? আমরাও কি গণমাধ্যমে যারা কথা বলি, যারা লেখালেখি করি, তারাও কি এই 2015 সাল পর্যন্ত আপনার মানুষ 2 জন, 3 জন, 6 জন, 28 জন এইভাবে মারা গিয়েছে, 17 জন, 3 জন, মানে 14 জন। 2016 সালে একজনও মারা যাননি। এটা আমাদের সৌভাগ্য। এই যে পাহাড়ি ঢল আর অপরিকল্পিত বসত যে বিষয়টি, এগুলো এখন গণমাধ্যমে আমরা তুলে আনছি, এগুলো কিন্তু, এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদেরকে ভাবায়। কিন্তু আমি আবারও বলছি, আমরা কতদিন আর ভাববো? আবার নতুন কোনো বিষয়ের মধ্যে ঢুকে যাব। কিন্তু এই যে ক্রাইসিসগুলো আমাদের সামনে এসে হাজির হয়, এটার পিছনে অনেক কারণ আছে। এবং যে কারণগুলো চিহ্নিত করা হয়েছিল, 27টি কারণ, সেই কারণগুলো কি দিন দিন আরও কারণগুলো বাড়ছে। আপনি দেখেন, 3টি পার্বত্য জেলায় প্রায় 1,70,000 মানুষ, গতকালকে যুগান্তরের রিপোর্ট অনুযায়ী, তারা পাহাড়ের মধ্যে এবং পাদদেশে বসবাস করে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের সংশ্লিষ্ট যারা আছি আমরা, আমাদেরকে কতটুকু ভাবিয়েছে এবং কতটুকু আমরা করতে পেরেছি, এই বিষয়গুলো কিন্তু এখন খুব বেশি আলোচনা হওয়া দরকার। আর আমরা যেন ভুলে না যাই, কারণ 150টি মানুষ জীবন দিয়ে দেখিয়ে গেছে তাদের জীবন ছিল অন্ধকারে। এবং দেখবেন, আমি কথা ছোট করে আনছি, আপনি যারা সমতল ভূমির থেকে মানুষগুলো যখন পাহাড়ে যে তার বসতি গাড়ে, এটাও কিন্তু একটা বড় কারণ। কেননা পাহাড়ের বসবাসকারী মানুষগুলো তার নিজস্ব একটা জীবন পদ্ধতি আছে, তার নিজস্ব কিন্তু তার খাপ খাইয়ে নেওয়ার পদ্ধতি সে জানে। এবং আপনি দেখবেন যে মার্চ এপ্রিলে যে মানে সময়টা, যে ড্রাই সিজনটা থাকে, সেই সময় কিন্তু মাটি ফেটে চৌচির হয়ে যায়। এই সময় যখন পরবর্তীতে মুষলধারে বৃষ্টিগুলো হয়, সেই বৃষ্টিগুলো কিন্তু পাহাড়কে ভারী করে তোলে। এবং এই যে ঢালুতা, পাহাড়ের ঢালুতা, আপনি দেখবেন যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ঢালু থাকে, সেগুলো কিন্তু কম ঝুঁকিপূর্ণ হয়, তার বেশি। আবার যখন কমে যায়, তার মানে পাহাড়ের মধ্যে দিয়ে আমরা যখন সমস্ত বসত স্থাপন করি, আমরা বন উজাড় করে ফেলি, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দুর্যোগ নামিয়ে আনে এবং মাটি আলগা হয়ে যায়। কেননা এত বর্ষণ হয়েছে এবং পাহাড় ভারী হয়ে যায়। এই যে ব্যাপারগুলো, আপনি যে 28টি কারণের কথা চিহ্নিত করা হয়েছিল, সেই 28টি কারণের অনেকগুলো কারণ নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা পর্যায়ক্রমে অবশ্যই আলোচনা করবো। এই পর্যায়ে সুভাষচন্দ্র বাদল, আপনার কাছে আসবো। সুভাষ সিংহ রায় কিন্তু বললেন যে 28টি কারণ টাস্কফোর্স 2007 সালেই দিয়েছিল প্রস্তাব আকারে, সেগুলো বাস্তবায়ন হয়নি বা কোনোটা হয়েছে আমরা জানি না, এমন হতে পারে। কিন্তু এই যে পাহাড়ের পাদদেশে বসবাসকারীর সংখ্যা, যুগান্তরের প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে প্রায় 2 লাখ। সেক্ষেত্রে এই প্রশাসন থেকে বারবার কিন্তু সচেতন করা হয়, সবাইকে সজাগ থাকার ব্যাপারে বলা হয় যে নিরাপদ জায়গায়
বসতি গড়ার সেটি বাস্তবে কিন্তু আমরা দেখিনি। 2007 সালের পর থেকে পরপরই বেশ কয়েকবার আমরা পরিসংখ্যানে দেখেছি পাহাড় ধস হয়েছে, বিশেষ করে বৃষ্টির সিজনে এটি হয়। এই যে কেন হচ্ছে না, আমরা 28টি কারণ, সুভাষ সিংহ রায়ের মতে কারণ এরই মধ্যে কয়েক বছর আরও বেড়েছে, কিন্তু আমরা কেন এই মৃত্যুর মিছিল দিনকে দিন ভারী হচ্ছে, দীর্ঘ হচ্ছে? আমি সুভাষ সিংহ রায়ের বক্তব্যের শুরুতে যে কথাটা বলেছেন তার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, কালকে পরশু বা এক সপ্তাহ করব, তারপর ভুলে যাব। যেভাবে যখন ঘটনা ঘটে তখন দেখবেন আজকে 6টা তদন্ত কমিটি হয়েছে, তখন 2007 সালে এত বড় একটা ডিজাস্টারের পরে কমিটি হলো, কমিটি তদন্ত করলো, তারা 22টি কারণ, এই 22টি কারণ নিরসনের কোনো উদ্যোগ কিন্তু আসলে হয়নি। এই যে পার্বত্য, এই যে আজকে ভূমিধসের ঘটনাটা ঘটেছে, এটা প্রাকৃতিক দুর্যোগ। এই তার চেয়ে বড় কথা হলো এই দুর্যোগটার কারণটা কি? কারণ 1 নম্বর কারণ হচ্ছে সমতলের মানুষগুলোকে দিয়ে পাহাড়কে সমতল করার উদ্যোগটা নেওয়ার কারণে। যারা পাহাড়ে বসবাস করে তাদের একটা জীবন স্টাইল আছে। আপনি দেখবেন ওখানে টং ঘর, উঁচায় উঁচায় সবাই ঘর করে, ভূমি ধস নিলে ভূমি নিচ দিয়ে পড়ে। কিন্তু এখন যারা সমতলী মানুষ যে গিয়া সেখানে হাজির হয়েছে বা তারা বসবাস করছে, তারা কিন্তু এই সিস্টেমগুলো জানে না। পাহাড়ি মানুষ জানে কোথায় তার ঘরটা বানালে ভূমিধস হবে না, কিন্তু সমতলী মানুষ এগুলো জানে না। সবচেয়ে বড় বিপদটা হয়েছে পাহাড়ের যে ভূমি পরিবেশের যে আইনটা, এটা আমরা ফলো করছি না। এটা বোধহয় জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন, যে লিজ দেওয়া, এই পাহাড় লিজ দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ। যখন এই বন, পাহাড়, জলাশয় সংরক্ষণের কথা এই ভূমি আইনে আছে, যখন লিজ দেওয়া হয় তখন কিন্তু আর এই সংরক্ষণ থাকে না। যার জন্য যিনি লিজ নেন তিনি তার ইচ্ছামতো কাটেন, ইচ্ছামতো ব্যবহার করেন। আর এই কারণে আপনি দেখবেন এই পাহাড়ে কোনো বড় বড় গাছ নেই। কেন নেই? এগুলো সব কেটে ফেলা হয়েছে, ঘাস নেই। এখন যেসব গাছ লাগানো হয় বিদেশি গাছ, এই রুটগুলো নিচে, এর কিন্তু শিকড় নিচে যায় না। একটু মানে ভারী বৃষ্টিপাত বা ঝড় হলে এগুলো পড়ে যায়। ওই যে বড় বড় গাছগুলো, ওই যে পাহাড়ি গাছগুলো ওই ভূমিকে ধরে রাখতো, ভূমি ধস থেকে রক্ষা করত। ঘাসগুলোকে কেটে ন্যাড়া করে ফেলা হয়েছে। এই ন্যাড়া করার কারণ, এই সব কারণে যখন বৃষ্টি হয়, আর যেটা সুভাষ বলল যে যখন ওই ড্রাই সিজনে, এই শুকনো সময়ে ওই ভূমিতে যখন ফাটল দেখা দেয়, আর এই বৃষ্টির সময় ওই পানিগুলো যখন ওখানে ঢুকতে থাকে, দুই রকম চিত্র হয়। হ্যাঁ, ঢুকতে থাকে, এর ফলে ভূমিধসটা ঠিক মানে সৃষ্টিটা হয়। আজকে এই ভূমিধস হয়েছে, আমরা উদ্ধার কাজ করছি অনলি কোদাল দিয়ে। এখন কিন্তু পৃথিবী অনেক আগে গেছে, কিন্তু আমরা কিন্তু এ পর্যন্ত যাইনি। আপনি নেপালে কিন্তু রেগুলারই ভূমিধস হয়, কিন্তু নেপালে এই ভূমিধসটার আগাম জানার জন্য তারা একটা টেকনোলজি ইনভলভ করেছে, আমরা এখনো পারিনি। আমরা কিন্তু বলেছিলাম যে অনেক বৃষ্টিপাত হবে, ভূমিধস দেয়, কিন্তু হলে কি করতে হবে, এই মানুষগুলোকে রেস্কিউ করার কি দরকার, এটা কিন্তু আমরা করতে পারিনি। যদি করতে পারতাম হয়তো কিছু মানুষ করলে বাঁচানো যেত। অবশ্যই। তো আমি মনে করি এই শুধু তদন্ত কমিটি গঠন নয়, ভূমি আইনটাকে ভালো করে বাস্তবায়ন করতে হবে। ওই 22টা যে মানে 28টা যে সুপারিশ ছিল, এই সুপারিশগুলোকে বাস্তবায়ন করতে হবে। 28টা কারণ, হ্যাঁ, এবং 36টা সুপারিশ যাদেরকে ওইখানে নিয়ে, মানে যারা পাহাড়ি না, মানে সমতলী মানুষদেরকে দেখবেন যে এই ভূমিধসে কিন্তু বারবার সমতলী মানুষ মারা যাচ্ছে বেশি। পাহাড়ে যদি 3 জন যায়, সমতলী 10 জন যায়, কারণ সমতলী জানেই না ওখানে কিভাবে থাকতে হবে, বিরূপ প্রকৃতিতে কিভাবে বাঁচতে হবে। তাদেরকে যে ওখানে রিহ্যাবিলিটেশনটা করা হয়েছে, সেই রিহ্যাবিলিটেশনটা ঠিক মতো করতে হবে। তা নাহলে কিন্তু প্রতিবারই এই ঘটনা ঘটবে, প্রতিবারই 2-4 দিন আলোচনা হবে, আমরা আবার ভুলে যাব। ধন্যবাদ সৌরভ হাসান। সুভাষচন্দ্র বাদলও কিন্তু বললেন যে পরিবেশ আইনের সঠিক বাস্তবায়ন নেই এবং সমতল থেকে যাওয়া মানুষেরা বিরূপ পরিবেশে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে কিভাবে আবাসস্থল
গড়তে হয় এবং কিভাবে সেখানে জীবনযাপন বা দিন যাপন করতে হয় সেটি নিয়ে এই ধরনের জীবনলব্ধ অভিজ্ঞতা কম রয়েছে বা তারা জানে না, যে কারণে প্রাণহানির সংখ্যাই বাড়ছে। আচ্ছা, ধন্যবাদ। আমার দুই বন্ধু যা বললেন তাতে মনে হলো যে সংবাদপত্র, গণমাধ্যম, আমরা যারা কথাবার্তা বলি বা লেখালেখি করি, এদেরই বোধহয় দায়। বাংলাদেশের সরকার আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে, বন মন্ত্রণালয় আছে, এর বিভিন্ন কর্তৃপক্ষ আছে, আইন পরিবেশ কেউ যদি নষ্ট করে সেটা দেখার লোক আছে, পাহাড় রক্ষার আইন আছে। কিন্তু জিয়াউর রহমান লিজ দিয়ে গেছে, জিয়াউর রহমান এখন নেই। এরপরে যার সরকার আসছে, এখন যে সরকার আসছে, তারা কি লিজ বন্ধ করছে? তারা সেখানে কি জমি দখলবাজি বন্ধ হয়েছে? হয়নি। অর্থাৎ যেভাবে চলার কথা ছিল সেভাবে চলছে না, আইন মানছে না। যারা আইন প্রয়োগ করবে তারা আইন মানছে না, তারা আইন মানাতেও পারছে না বা মানাতে চাচ্ছে না। এই বিপর্যয় সম্পূর্ণ না হলেও অধিকাংশ দায় যারা রাষ্ট্রের কর্ণধার, রাষ্ট্রের পরিচালক। আমরা উন্নয়নের কথা বলছি, অনেক বাংলাদেশের মধ্য আয়ের এবং উন্নত দেশের স্বপ্ন দেখছি, কিন্তু এই পাহাড়ি মানুষগুলোর যে ছবি আমরা দেখলাম, আপনি ভয়াবহ তাকানো যায় না। যারা বেঁচে আছে, যারা মারা গেছে, তারা মনে হয় যন্ত্রণা থেকে বেঁচে গেছেন, কিন্তু যারা বেঁচে আছেন তাদের খাবার নেই, তাদের পানি নেই, তাদের বিদ্যুৎ নেই। তাহলে আমরা কি উন্নয়ন করলাম? তো এই পাহাড়ি এই বিশাল অঞ্চল কি এই উন্নয়ন থেকে বাইরে? অর্থাৎ আমাদের নীতি পরিকল্পক যারা উন্নয়ন পরিকল্পনা করেন, যারা বাস্তবায়ন করেন, তারা এই মানুষগুলো, বৃহত্তর মানুষগুলোর দিকে, তাদের কল্যাণের দিকে, তাদের নিরাপত্তার দিকে কখনো তাকান না। যেভাবে চলছে এটি ঠিক যে আমরা এক সপ্তাহ বা 2 সপ্তাহ পর আলোচনা হবে না, কিন্তু সরকারের তো একটা দায়িত্ব আছে, সেখানে একটা কর্তৃপক্ষ আছে। কেন 2007-এর পর 2007-এর পর কিন্তু 1 বছর তত্ত্বাবধায়ক সরকার ছিল, বাকি এই 8 বছর 8.5 বছর কিন্তু একটি সরকার। এটা না যে এই সরকার পরিকল্পনা নিয়েছিল, এই সরকার উদ্যোগ নিয়েছিল, পরের সরকার এসে এটা বাতিল করে দিয়েছে। একটি সরকার আছে। এখন এটি জিজ্ঞাসা করা প্রয়োজন, জিজ্ঞাসা করার সময় আছে। গত 8.5 বছরে পাহাড়ের উন্নয়নের জন্যে, পাহাড়ের চুক্তি বাস্তবায়নের জন্যে, পাহাড় রক্ষার জন্যে, সেখানকার পরিবেশ রক্ষার জন্যে, পাহাড়ে যাতে অবৈধ বসতি না গড়তে পারে, সেখানে যারা এই ব্যবসা না করতে পারে, বসতিদের নিয়ে সমতল থেকে হোক আর পাহাড় থেকে হোক, এটি নিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ আছে, কিন্তু তারা অসহায়। কিছুদিন আগে আপনার লংদুতে দেখলেন যে পাহাড়িদের ঘরবাড়ি কীভাবে জ্বালিয়ে দেওয়া হলো। তো এখন আমার তো মনে হচ্ছে পাহাড়ে কোনো সরকার নেই। যদি থাকতো বা কর্তৃপক্ষ নেই, তাহলে এই ধরনের মৃত্যু বিপর্যয়, এই ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারতো না। আশা করব যে সরকারে এই একটি 157 জনের মৃত্যু আমাদের চৈতন্যদয় ঘটায়নি, 149 জনের মৃত্যু যদি না ঘটায়, এর চেয়ে দুর্ভাগ্যের কিছু থাকবে না আমরা আশা করব। এবং সরকার যে ধরনের সাহায্য, যে ধরনের তৎপরতা চালাচ্ছে, এটা খুবই অপ্রতুল। এবং সেখানে 20 লাখ টাকা দেয়া, এটা তো এই যে বিপর্যয়ের ভয়াবহতাই বুঝতে পারেনি সরকার। যারা নীতি নির্ধারক, যারা মন্ত্রী, তারা এই ভয়াবহতাই বুঝতে পারেননি। এবং আমাদের যে সক্ষমতা নেই, আমরা একসময় বললাম যে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় এক ধরনের আমাদের যোগ্যতা গড়ে তুলছে, সক্ষমতা, বিদেশিরা আমাদের প্রশংসা করে, কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমরা এতদিন যে ধরনের দুর্যোগ হতো, যেভাবে দুর্যোগ হতো, তার চেয়ে অনেক বেশি মাত্রায় হচ্ছে। সে বৃষ্টি, ঘূর্ণিঝড় সবগুলোই। কিন্তু এত মিলিমিটার বৃষ্টি হলে কী ধরনের বিপর্যয় হতে পারে, কী ধরনের সেই স্রোত কতটা পাহাড় ধসাতে পারে, এ ব্যাপারে যারা বিশেষজ্ঞ, হয় আমাদের বিশেষজ্ঞ নেই, অথবা বিশেষজ্ঞদের আমরা কাজে লাগাচ্ছি না। এটি কিভাবে অবিলম্বে এর প্রতিকার করা উচিত। টাস্কফোর্স সেই সুপারিশগুলো আছে, তো নতুন করে এই যে কমিটি গঠন করা হয়েছে, তারা কি অনুসন্ধান করবে? এর তো মানুষ দেখা গেছে যে অবহেলার জন্যে, সংশ্লিষ্টদের অবহেলার জন্য এটি হয়েছে, তাদের দায়িত্বহীনতার জন্যে।
তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। এই যে জবাবদিহিতার বিষয়টি বললেন, এই বিষয়টি নিয়ে আমরা বিরতির পর আলোচনা করতে চাই। আপনি দেশের সরকার রয়েছে কিনা, ওই এলাকার সরকার কোনো ব্যবস্থাপনা রয়েছে কিনা, পরিবেশ আইনের বাস্তবায়ন হচ্ছে কিনা, সরকার কোনো পৃষ্ঠপোষকতা রয়েছে কিনা, আপনি 2007-এর পরে বললেন 8.5 বছরেও সেই সুপারিশগুলো কেন বাস্তবায়ন করা হয়নি, এসব বিষয় নিয়ে আলোচনা করব বিরতির পর। দর্শক, নিউজ রুম সংলাপের প্রজেক্টটি বিরতি নেব, ফিরবি শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, নিউজ রুম সংলাপে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিপন হালদার। আপনারা জানেন আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে 3 জন অতিথি আছেন সুভাষ সিংহ রায়, সুভাষচন্দ্র বাদল এবং সোহরাব হাসান। এবার যে আবারও আলোচনা শুরু করব। সোহরাব হাসান যে প্রশ্নগুলো তুলেছেন, সে প্রশ্নগুলো বিরতির আগে দর্শকদের জানাচ্ছিলাম যে প্রশ্নগুলোর উত্তর আমাদের জানতেই হবে। প্রথমে আপনাকেই প্রশ্নগুলো করতে চাই সুভাষ সিংহ রায়, আপনি কি মনে করেন যে পাহাড়ি অঞ্চলে কোনো সরকার রয়েছে বা সংশ্লিষ্ট অধিদপ্তর রয়েছে, মন্ত্রণালয় রয়েছে, এখানকার স্থানীয় প্রশাসন রয়েছে, তারা আসলে কি করেছে? মুষলধারে যখন বৃষ্টি শুরু হলো তখন কিন্তু আমরা মাইকিং করে, যখন মোরার সময় আমরা দেখেছি যে উপকূলীয় অঞ্চল থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়াটা আমরা জোরে সোরে দেখেছিলাম, গণমাধ্যমে বারবারও আমরা প্রচার করেছি। এই বৃষ্টির সময় কিন্তু পাহাড়ি অঞ্চলে এ ধরনের একজন বিপর্যয় হতে পারে এবং সেই ক্ষেত্রে তাদের যে প্রস্তুতি, আমরা কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে সেই ধরনের প্রচারণা প্রশাসন থেকেও নেওয়া হয়নি, আমরাও কিন্তু জনগণকে সেইভাবে সচেতন করতে পারিনি। সেক্ষেত্রে কি কোনো ব্যর্থতা রয়েছে প্রশাসনের বা গণমাধ্যমের, কি মনে হয়? না, ব্যর্থতা তো রয়েছেই, এবং এই বিচ্যুতিগুলো মাথায় নিয়েই কিন্তু সরকারকে কাজ করতে হবে। এবং পুরনো দিনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে মানে কাজে লাগাতে হবে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্যই। এই যে বনজ সম্পদ নিধন আর পাহাড় কাটা বন্ধ না করলে আরও অনেক বিপর্যয় ঘটতে পারে, এটা আমি খুব পরিষ্কার করে বুঝি। এবং পাহাড় ধসের প্রধান কারণ হচ্ছে দুটি, একটা হচ্ছে ভূতাত্ত্বিক এবং আরেকটি হচ্ছে যে মানব সৃষ্ট। এই যে মানব সৃষ্ট নিয়ে কিন্তু আমরা মূলত আলোচনা করছি, কারণ 543 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আমি বললাম তো স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আর এই যে পাহাড়ে চাষাবাদ, বন উজাড় করা, এই বিষয়গুলো আলোচনায় এসেছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে এই যে গাছপালা লাগানোর যে প্রকল্প যেটা ছিল, সেই প্রকল্প কিন্তু আবার আমরা শান্তি চুক্তি যখন মধ্য দিয়ে যখন পাহাড়ের শান্তির পরিবেশ তৈরি করা হয়েছে, তার পরবর্তীতে কিন্তু যখন প্রতি বছর গাছ লাগানোর যে প্রকল্পটি ছিল, সেই প্রকল্প কিন্তু খুব বাস্তবায়ন হতে আমরা দেখিনি। এ কারণে এদিক দিয়ে তো ফাঁকি ঝুঁকি তো থাকেই। আরেকটি বিষয় হচ্ছে, এই যাদের সাথে শান্তি চুক্তি করা হয়েছিল তাদেরও কিন্তু নানান রকমের জটিলতা আছে। তারা কিন্তু ওখানে গাছ লাগাতে দেয় না, মানুষকে জিম্মি করে ফেলে। এটা অনেকগুলো সংকটের জায়গা কিন্তু তৈরি হয়ে আছে। কিন্তু এই সংকট নিরসনের দায়িত্ব, আমি সোহরাব ভাইয়ের সাথে একমত, এটা কিন্তু সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এবং সরকারই এই কাজগুলো করবে। আপনি দেখেন, এক সময় তো আমাদের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে আমরা যেতে পারতাম না। শান্তি চুক্তির ফলেই তো আমরা এই পরিবেশটা ফিরে পেয়েছি। আগে তো ওখানে কোনো যোগাযোগ করার বিষয় ছিল না। আগে ওখানে তো সেই টেলিফোন লাইন কতক্ষণ ধরে পেতাম তাও কোনো ঠিক ছিল না। সেখানে এখানেও আমাদের মোবাইল গিয়েছে একদম প্রত্যন্ত অঞ্চলে। অতএব এখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু আরও সহজ হয়েছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করবার মতন দক্ষ মানুষ নিশ্চয়ই আছে, কিন্তু সেটা কাজে লাগানো হচ্ছে। আমি এই যে পাহাড়ে বনায়ন করা, ঢালু পাহাড়ে উত্তোলন নিষিদ্ধ করা, এই যে ব্যাপারগুলো, পাহাড়ি এলাকা 10 কিলোমিটারের মধ্যে কোনো ইট ভাটা নির্মাণ না করা, যে 36টি সুপারিশ ছিল, সেগুলো সব অর্থে কি বাস্তবায়ন করা গেছে? এবং এই যে যত্রতত্র পাহাড়ি বালু করে পর্যটন স্পট করা, অনেকগুলো বিষয় কিন্তু সামনে আমাদের আসে। এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ে পাদদেশে বসতি স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল। এবং যেখানে স্বাভাবিক বনায়ন করা যাচ্ছে না, সেখানে এই যে প্রস্তাব করা হয়েছিল মূলী বাঁশ রোপণ করা, সেই কাজগুলো কত দূরে গিয়েছে?
এইগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার এবং এইটা নিয়ে কাজ করা দরকার, শুধু কথা বললে হবে না, কাজ করা দরকার। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে 1991 সালে যে ভয়াল কালরাত্রিটা এই চট্টগ্রাম অঞ্চলে এসেছিল এবং সেই 29 এপ্রিল, সে তখন কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে তখন যে বিরোধী দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, তার সভানেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু উল্কার বেগে ছুটে গিয়েছিলেন এবং তিনি এত মানুষ মারা গিয়েছিলেন, প্রায় 1,70,000 মতন মানুষ মারা গিয়েছিলেন। সেইটা কিন্তু এই যে তখনকার যে সরকার ছিল বিএনপি সরকার, সেই সরকার কিন্তু সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা, সরকার প্রধান অনেক পরে গিয়েছে, বিরোধী দল কিন্তু বিশেষ করে আওয়ামী লীগ কিন্তু তার কর্মীদের নিয়ে কিন্তু এগিয়ে গেছে। আজকের বাস্তবতায় আমরা যখন হাওরে যখন আমাদের দুর্যোগ দেখি, প্রাকৃতিক দুর্যোগ আসে, তার সাথে আবারও বলবো ওই মানবসৃষ্ট দুর্যোগও কিন্তু যোগ হয়ে আছে। এই যে দেখি যখন এরকম ঘটে, ঘটনাগুলো, দুর্ঘটনাগুলো আমাদের সামনে আসে, হাজির হয়, তখন কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে আমরা নামি না। এইটা আমি বাদ দিলাম, ধরেন নামলো না, বলা হয় যে যেতে দেওয়া হয় না, বলা হয় যে ত্রাণ কার্য করতে দেওয়া হয় না। এগুলো খুবই মানে যেই উত্তরগুলো এখন আর বলা যাচ্ছে না, এখন না বলাটাই সমীচীন। আমি আরেকটি প্রশ্নে আসতে চাই, আরেকটি ছোট করে যদি উত্তর দেন। সোহরাব হাসান কিন্তু বললেন যে যে পরিমাণ ত্রাণ তৎপরতা এবং দুর্গতদের সহায়তা, ঘরবাড়ি নির্মাণ, খাবার সহ বিশুদ্ধ খাবার পানির সংকটের বিষয়টিও আমরা জানি, সেই হিসাবে এই যে তৎপরতা উনি দেখছেন, ওনার কাছে একেবারে এটি অপ্রতুল মনে হচ্ছে। আপনি কি মনে করেন? একেবারে অপ্রতুল কি বলবো, আমি তাহলে বলি 483টি মেডিকেল টিম গঠন হয়েছে। এত মেডিকেল টিম, এত সংখ্যা আগে কখনো কোনো জায়গায় কোনো ক্ষেত্রে হয়নি। হ্যাঁ, আমরা বলবো যে আমাদের এরকম দুর্যোগ কিন্তু পাহাড়ে এর চেয়ে বড় দুর্যোগ আর নেমে আসেনি। আমাদের এই যে প্রাথমিক পর্যায়ে যে আপনি যে লক্ষ টাকার হিসাব আমরা বললাম, ত্রাণ কার্য তৎপরতায় কিন্তু বাংলাদেশ সফলতা দেখিয়েছে এবং এটা ঘটবে। আগামী 2-3 দিনের মধ্যে দেখবেন যে ওখানে প্রচুর ত্রাণ যাচ্ছে, ওখানে মানুষের পুনর্বাসন করা হচ্ছে, সবই করা হবে। কিন্তু আমাদের অবহেলায় এই মানবসৃষ্ট যে দুর্যোগ বলছি, সেটাতে যে এতগুলো প্রাণ হারিয়ে গেল, এটি আমার সবচেয়ে বড় দুঃখ। এবং এই কাজগুলো যদি আমরা এই 150টি মানুষের প্রাণের বিনিময় যদি আগামী দিনগুলো যদি আমরা সুন্দর করতে পারি এবং এখানে যদি এইভাবে যদি 543 মিলিমিটার চেয়েও যদি বড় আকারে যদি বর্ষণ আসে, তাও যদি আমরা একটি প্রাণী যাতে না মারা যায়, একটি মানুষও যাতে আমাদের কাছ থেকে হারিয়ে না যায়, এই ব্যবস্থা করতে পারলে তখনই বলবো আমরা এই দুর্যোগ থেকে অবশ্যই সে শিক্ষা অবশ্যই নেব আমরা। সুভাষচন্দ্র বাদল, আপনি দেখেন আমি একটু বলি, যাদের প্রযুক্তিতে খুব উন্নত, যাদের অর্থবিত্তের অভাব নাই, সরকারিভাবে অনেক কিছু তাদের আছে, তো সেখানে দেখেন এই যে লন্ডনে সকালে দাও দাও করে আগুন যে জ্বললো, সেখানে তো প্রযুক্তির কোনো অভাব নাই। আমরা বিষয়টি নিয়ে বিরতির পর আলোচনা করব। তার মানে কি এই যে ব্যবস্থাপনা সুভাষচন্দ্র বাদল কিন্তু বললেন যে ল্যান্ডস্লাইড আগে থেকে করার জন্য, বুঝতে পারার জন্য আবহাওয়া অধিদপ্তরের কিন্তু যেমন নেপালের কথা উনি বললেন, একজনের প্রযুক্তির ব্যবহার করেন, আমাদের দেশে সেটি এখনো নেই। তার মানে প্রযুক্তিগত দক্ষতার অভাব রয়েছে, আমাদের দক্ষতার অভাব আর মানুষকে সচেতন করা। জামিলুর রেজা চৌধুরী বলছেন যে আমাদের ওই প্রযুক্তি, মানে এটা এখন সম্ভব যে ভূমিধস হবে কিনা বা সেটি বৃষ্টি হবে, তবে এই প্রযুক্তি আনতে হবে। তবে যে বন্ধু সোহরাব হাসান যেটা বললেন যে ত্রাণ তৎপরতা অপ্রতুল, আমি ঠিক একমত হতে পারছি না এই মুহূর্তে নয়। এই মানে কারণ দুর্গম এরিয়াতে ত্রাণ, মানে আপনি দেখবেন যে উদ্ধার করতে গিয়ে আমাদের সেনা অফিসাররা 2 জন অফিসার মারা গেলেন সেনা। ওইখানে যে অবস্থাটা এখন, সেখানে ত্রাণ পৌঁছানো খুব কঠিন ব্যাপার। সেই মুহূর্তে প্রাথমিকভাবে সব দেখবেন দুর্যোগের সময় একটা লামসাম অ্যামাউন্ট বরাদ্দ করা হয়, তারপরে আমি বিশ্বাস করি, আমি যেটা দেখেছি 98 সালের বন্যা থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ পরিচালনার দায়িত্ব থাকেন, তখন দুর্যোগ মোকাবেলায় উনি ফেল করেছেন এটা বলা যাবে না। আপনি
আমার বিশ্বাস উনি 2-1 দিনের মধ্যেই এই অঞ্চলে ব্যাপক তৎপরতা শুরু হবে। আর এখনও 400 কতটি মেডিকেল টিম হয়েছে, 83টি মেডিকেল টিম হয়েছে, লোকজন যাচ্ছে, সেনাবাহিনী উদ্ধার কাজ করতেছে, কাজ কিন্তু শুরু হয়েছে। তবে যেটা আমরা বলতেই পারি যে যখন বুঝতে পারলাম যে এত বৃষ্টি হবে, এই বৃষ্টিতে ভূমিধস হতে পারে, আমরা একটা এই যাদের মানে কোন কোন যেসব এলাকায় ভূমিধসের সম্ভাবনা আছে সেখান থেকে লোকজন রেস্কিউ করতে পারলাম না, এটাও হতে পারে। কিন্তু সরকার যে একদম উদ্যোগ নেয় নাই মানে ঘটনার পরে, এটা কিন্তু কারণ ভূমিধসের কারণে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, বিদ্যুতের খাম্বা পড়ে গেছে, সেখানে বিদ্যুৎ থাকবে কি করে? এটা লাগাতে সময় লাগবে। তো আমি যদি বলি যে বিদ্যুতের খাম্বা পড়ে গেছে টান দিয়ে তুলে দেবে, সম্ভব তো না। তো এই জন্যে একতরফাভাবে বললে হবে না। হ্যাঁ, তবে যদি আমাদের দেশ ওই রকম ডেভেলপড কান্ট্রি হতো, ওরকম যদি সাথে সাথে আমরা পৌঁছে দিতে পারতাম। আমরা তো আমেরিকাতেও তো ঝড় জলোচ্ছ্বাস হচ্ছে, তো আমরা দেখি প্রাকৃতিক ক্যালিফোর্নিয়াতে প্রায়ই হচ্ছে, তো মানুষ তো মারা যাচ্ছে। সেইখানে কিন্তু ঘটনার পরে গভর্নমেন্ট অ্যাকশনে যায় কিনা সেটা দেখার বিষয়। সোহরাব হাসান কিন্তু আরেকটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি 2007 সালে একটি দুর্ঘটনা দেখলাম আমরা পাহাড়ি অঞ্চলে, তারপরে প্রাণহানির ঘটনা হলো, এখান থেকে কারণ উল্লেখ করা হলো 28টি। এরপর থেকে সুভাষ সিংহ রায়ও বললেন যে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে আবাসস্থল গড়ে একেবারে নিষিদ্ধ করা, 10 কিলোমিটারের মধ্যে কোনো ইটের বাটা তৈরি করা, এরকম বেশ কিছু সুপারিশ কিন্তু বাস্তবায়ন আমরা 8.5 বছরে দেখিনি। পার্বত্য জেলায় 1,70,000 এটা বাস্তবায়ন দেখিনি এতদিনে। উনি যে প্রশ্নটি করেছেন 8.5 বছরে সরকারের কিন্তু বদল হয়নি, কিন্তু কেন এগুলো বাস্তবায়ন হলো না? কিন্তু সুভাষ প্রথমে বলেছে, আমিও তার বক্তব্য সমর্থন করেছি। যখন ঘটনা ঘটে, এটা আমাদের কেমন একটা জাতীয় চরিত্র হয়ে গেছে, আমরা একদম সব কিছু তোল পার করে ফেলি। যখন এই 2-4 দিন বা 1 মাস 1.5 মাস আস্তে আস্তে ভুলে যাই। যখন ঘটনা ঘটেছে তখন আমরা তদন্ত কমিটি করেছি, এই কমিটি সুপারিশ দিয়েছে, তারপরে আর এটা নিয়ে আমরা মাথা ঘামাইনি। এটা আমাদের দুর্ভাগ্য। তখন যদি আমরা ব্যবস্থাটা নিতাম, এই সুপারিশগুলি বাস্তবায়ন করতে পারতাম, হয়তো এই ঘটনাটা ঘটতো না। তো পানি নিষ্কাশন ব্যবস্থাকে আপনার খুব গুরুত্বতার সাথে করতে হবে। আর ওইখানে যেখানে আমরা রাস্তাঘাটগুলো হয়েছে একদম পাহাড় কেটে একদম সরাসরি, আপনি যদি মানে অন্যান্য মানে পাহাড়ি অঞ্চল ইন্ডিয়াতে যেমন আপনি মালানি, কুলু, তারপরে ইভেন কাশ্মীর, এইসব দিকে যদি যান, দার্জিলিং, দেখবেন যে ওদের পাহাড়গুলো কাটছে, একটু স্লোপিং আছে, আমাদেরটা খাড়া করা হয়েছে, যার জন্য ভূমিধসের সম্ভাবনা। আর দেখবেন যে যেখানে মানে সম্ভাবনা আছে ভূমিধসে, আপনি সুভাষ নিশ্চয়ই দেখেছেন, সোহরাবও দেখেছেন, যে এক ধরনের জাল দিয়ে ওরা একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে, যাতে ভূমিধস হলেও হ্যাঁ ওই জাল এটাকে ফেরাতে পারে। আমাদের এই সিস্টেমগুলো এখনো হয়নি, হয়তো হবে। হ্যাঁ, অভিজ্ঞতা থেকে অবশ্যই শিক্ষা নেব। আচ্ছা, আমি যোগ করতে চাই, আমরা তো অনেক ক্ষেত্রে না সেটা ঠিক আছে, এটা তো মানে বাদানুবাদের ব্যাপার না, যে আমরা যেখানে পারিনি সেখান থেকে শুরু করা। একটা হচ্ছে যে এমনকি আমরা কতটা তিন পাহাড়ি জেলার কথা বাদ দিলাম, ঢাকা চট্টগ্রামে যে অতিবৃষ্টি হলো যে গত 2 দিন ধরে, বিশেষ করে চট্টগ্রামের শহর ডুবে গেল, এবং মানুষকে দেখলাম সাঁতার কেটে পারাপার করতে, নৌকায় পারাপার করতে, এই যে অবস্থা, এবং এটা বহু বছর ধরে আগ্রাবাদের নিম্নাঞ্চল এলাকায়। আচ্ছা, কথা হচ্ছে তাহলে হয় যদি আমরা মনে করি যে আগ্রাবাদের নিম্ন অঞ্চলে, তাহলে ওখান থেকে বসতি তুলে ফেলতে হবে। যে একটি শহর, একটি আধুনিক শহর, সেখানে মানুষ এভাবে ডুবে মানে কি বলে সবকিছু ডুবে যাবে, এবং মানে বৃষ্টি আসলেই আর মানুষ ঘর থেকে বের হতে পারবে না, ঘরবাড়ি সবকিছু ডুবে যাবে, এটি তো মেনে নেওয়া যায় না। যেটা করা দরকার সেটা কারণটা খুঁজে বের করা। আমরা চট্টগ্রামে যত নির্বাচন হলো, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সবারই কিন্তু ছিল যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা কেনই করতে পারে না, খালগুলো ভরাট হয়ে গেছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়েছে, তারপর একই সঙ্গে কর্ণফুলী নদীর নাব্যতা কমে গেছে। তো এটি আমরা করছি কিনা, এখন আমরা তো এটা ঠিকই ঘটনা ঘটলে আমরা কথা বলবো, কিন্তু সরকারের তো উচিত যে তারা যে
তার যে একটা পরিকল্পনা আছে, পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে, বার্ষিক পরিকল্পনা আছে, সেখানে এটা কতটা অগ্রাধিকার পায়, অগ্রাধিকার পেলেও সেটা বাস্তবায়ন কতটা হয়। আমরা দেখি ঢাকা শহরে রাস্তাঘাট মানে সংস্কারের 6 মাসের মধ্যে সেটি আবার একই অবস্থায় যায়। তার মানে গলতটা আছে, স্বীকার না করলে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো না। এবং এবং সবকিছু মন্ত্রী বা প্রধানমন্ত্রী দেখার বিষয় না। এখানেও আমার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী দেশে থাকলে এই উদ্ধার তৎপরতা বা হয়তো আরেকটু গতি পেত। এটা হচ্ছে সবকিছু ভাবা হয় যে প্রধানমন্ত্রী করবেন, মানে এই মানসিকতাও ঠিক না যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন, সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, জেলা প্রশাসন আছেন, সবাইকে মিলে করা। আমি তো মনে হয় যে এই এত বড় একটা দুর্যোগে মন্ত্রিসভা কমিটির কোনো বৈঠক হয়েছে, মন্ত্রী পরিষদের না, মানে এর সাথে সংশ্লিষ্ট একটা সমন্বয় কমিটির বৈঠক হয়েছে কেন্দ্রীয় পর্যায়ে হয়নি। কারণ কে বৈঠক ডাকবে, কে করবে? এই যে সমন্বয়হীনতা, এই যে সিদ্ধান্তহীনতা, এটাও কিন্তু মানুষের দুর্যোগই করে। আমরা যারা মারা গেছে তো তাদের আমরা তো আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যে মানুষগুলো বেঁচে আছে যারা, এবং আমরা দেখলাম যে বেশিরভাগ ঘরেই দেখলাম যে নারী বেঁচে আছে, তার যে সন্তান বা তার স্বামী তারা মারা গেছে, মানে এরা সারা জীবনই তারা যতদিন বেঁচে থাকবে পরিবারের উপার্জনক্ষম লোকটি নেই, এই দুঃসহ বেদনার ভার তাদের বইতে হবে। এর থেকে রাষ্ট্র যদি একটু তাদের শুশ্রূষা দিতে পারে, একটু তাদের সহায়তা দিতে পারে, এবং এটা নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব যে তাদের পাশে দাঁড়ানো। এখানে রাজনৈতিক বাদানুবাদ না, সরকারি দল না বিরোধী দল করবে, এই বিতর্কে না যেয়ে আমাদের সবাই মিলেই দুর্গতদের পাশে দাঁড়াতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমি কিছুদিন আগে এই মানে বান্দরবানে অনেক মানে সফর করছি, এবং আমার কাছে মনে হয়েছে যে ওই বান্দরবনের বিউটিফিকেশনের প্রতি আমরা বেশি জোর দিয়েছি। ভূমিধস কিভাবে রক্ষা করবো এটা আমরা ওইভাবে অবশ্যই আমাদের আলোচনা থেকে কর্তৃপক্ষ বলেন, প্রশাসন বলেন, সরকার বলেন, নতুন করেই বিষয়টি নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবেন। আগামীতে আপনাদের মতো আমরা সবাই প্রত্যাশা করবো এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের মানবিক বিপর্যয়, এই ধরনের প্রাণহানি আর আমরা আগামীতে দেখব না। অবশ্যই সেজন্য ব্যবস্থা সরকারের তরফ থেকে নেওয়া হবে। দর্শক, নিউজরুম সংলাপের এই প্রজেক্টটি বিরতি নিচ্ছে, ফিরব শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে 3 জন অতিথি আছেন সুভাষ সিংহ রায়, সুভাষ চন্দ্র বাদল এবং সোহরাব হাসান। আমরা এ পর্যন্ত দর্শক লন্ডনের খবরাখবর জানতে চাই। আপনারা জানেন লন্ডনে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 74 জন, এর মধ্যে 20 জনের অবস্থায় আশঙ্কাজনক। দমকল বাহিনী 65 জনকে ভবনের ভেতর থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এদিকে ওই ভবনের 5 সদস্যের এক বাঙালি পরিবারের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই লন্ডনের পাতার রেলের লাইনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সহকর্মী আসম মাসুমের প্রতিবেদন, জানাচ্ছেন নাহিদ জিহান। বুধবার স্থানীয় সময় মঙ্গলবার রাত 1:15টার দিকে ল্যানচেস্টারের ল্যাটিমার রোডের গ্র্যান্ডফেল টাওয়ার নামের আবাসিক এ ভবনটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পাল্টে যায় সেখানকার চিরচেনা দৃশ্য। দাউ দাউ করে জ্বলতে থাকে 27 তলা ভবনটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবন থেকে ধ্বংসাবশেষ পড়তে দেখেছেন তারা। বড় বিস্ফোরণ ও কাঁচ ভাঙার শব্দ পেয়েছেন অনেকে। আমি হঠাৎ ঘুম থেকে উঠে আগুন দেখে নেমে গিয়েছি। অনেকে আটকা পড়ে আছে নিশ্চিত। আমি কি করব বুঝতে পারছিলাম না। একবার মনে হয়েছিল সাহায্য করা দরকার, পরে মনে হলো আমি কিভাবে সাহায্য করব। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 40টি ইউনিট ও প্রায় 200 দমকল কর্মী। এই দুর্ঘটনায় এ পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দমকল বাহিনী। আহত হয়েছে প্রায় 70 জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আরও বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে। প্রধানমন্ত্রী থেরেসা মে এক বিবৃতিতে জানান, এ দুর্ঘটনায় তিনি ভীষণভাবে মর্মাহত আর ভয়াবহ গুরুতর বলে উল্লেখ করে লন্ডনের মেয়র সাদিক খান এ দুর্ঘটনার সুস্পষ্ট জবাবদিহিতা দাবি করেন।
এ ধরনের দুর্ঘটনার পেছনে অবশ্যই যুক্তিসঙ্গত কোনো কারণ আছে। আমি ভবন কর্তৃপক্ষের কাছে এর সুস্পষ্ট জবাবদিহিতা দাবি করছি। এদিকে আগুনের কারণে লন্ডন পাতাল রেলের হ্যামারস্মিথ এবং সিটি ও সার্কেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশের এলাকাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ সতর্ক ব্যবস্থা। নাহিদ জিহান, নিউজ 24। দর্শক, লন্ডন থেকে সহকর্মী আসম মাসুম জানাচ্ছেন বিস্তারিত। এ পর্যায়ে সেখানকার সবশেষ খবরাখবর জানতে সরাসরি আমরা যুক্ত হতে চাই আসম মাসুমের সঙ্গে। মাসুম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আগুন লাগার কারণ এর মধ্যে জানতে পেরেছেন কিনা? আরেকটি বিষয়, আপনি আপনার প্রতিবেদনে যেমনটি জানিয়েছেন যে নিখোঁজ একটি বাঙালি পরিবার রয়েছে, তাদের কোনো সন্ধান পাওয়া গিয়েছে কিনা বা তাদের বাংলাদেশে বাড়ি কোন জেলায়, একটু সংক্ষেপে যদি আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আপনারা তো ইতিমধ্যেই আপনারা আপডেট দিয়েছেন, তবে 12 জন নিহত হয়েছে এখন পর্যন্ত, এটা হচ্ছে সর্বশেষ খবর। এবং মেট পুলিশের কমান্ডার বলছেন যে এটি আরো বাড়বে, কারণ এখন পর্যন্ত আসলে বিল্ডিং এর ভিতরে তারা অ্যাক্সেস নিতে পারেনি। এবং এখন পর্যন্ত প্রায় 20 ঘন্টার মতো হয়ে গেছে, কিন্তু আগুন মোটামুটি একটা নিয়ন্ত্রণে আসলেও তারা এখন পর্যন্ত ভিতরে যেতে না পারার কারণে কিন্তু আসলে আসলে এখন পর্যন্ত আসলে সঠিক কোনো চিত্র আমরা বলতে পারবো না যে কতজন মানুষ নিহত হয়েছেন বা কি অবস্থা সেখানে। এখানে কিন্তু আপনার যে বিল্ডিংটি রয়েছে সেখানে 120টি ফ্ল্যাট রয়েছে, এবং 120টি ফ্ল্যাটে কিন্তু অনেকগুলো পরিবার যারা মূলত আফ্রিকান ব্যাকগ্রাউন্ডের পরিবার অনেক বেশি। এবং একটি খবর আপনাকে বলি যে যেহেতু তখন সেহরির টাইম ছিল, অনেক মুসলিম পরিবার তখন সেহরির জন্য অপেক্ষা করছিলেন, যেই কারণে আসলে তাৎক্ষণিকভাবে অনেকেই বের হয়ে আসতে পেরেছিলেন এবং স্থানীয় মসজিদ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে অনেক পরিবারকে তখনই তারা রেস্কিউ করা হয়। এছাড়া আপনি যেটা বলছিলেন যে মৌলভীবাজার, সিলেট জেলার মৌলভীবাজারের একটি পরিবার, 5 সদস্যের একটি পরিবার, তারা আসলে 1 বছর আগে এই বিল্ডিং এ তারা উঠেছিলেন। এবং যে সর্বশেষ যে খবর সেটি হচ্ছে যে এখন পর্যন্ত সেই পরিবারের আসলে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। রাত 2:30 পর্যন্ত তাদের যে আত্মীয় স্বজনের সাথে একটা যোগাযোগ ছিল, এবং তারা বলছিলেন তারা আসলে বাথরুমে আটকা আছেন এবং বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, এবং তারা আর্তনাদ করছিলেন যে আসলে এভাবে কিছু সময় থাকলে তারা হয়তো খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু বরণ করতে পারেন। তো এখন পর্যন্ত আসলে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তাদের সম্পর্কে। এছাড়া আজকে জানেন যে ব্রিটেনের যে আজকে কনজারভেটিভ পার্টি এবং ডিওপির মধ্যে একটি ডিল হওয়ার কথা ছিল, যে রাজনৈতিক ডিল, সেই ডিলটি কিন্তু আজকের এই দুর্ঘটনার কারণে স্থগিত রাখা হয়েছে। মাসুম, আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। মাসুম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মধ্যে ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান পৌঁছে গিয়েছে, এবং সেক্ষেত্রে আজকে আরেকটি সেমিফাইনাল হবে ভারত এবং বাংলাদেশ। সেটি নিয়ে প্রবাসীদের মধ্যে উন্মাদনা কেমন দেখছেন? প্রবাসীদের মধ্যে ব্যাপক উন্মাদনা, কারণ সেমিফাইনাল পর্যন্ত বাংলাদেশ আসবে এই চিন্তা ভাবনাটি প্রবাসী বাংলাদেশিরা আসলে ভাবেননি, বা বাংলাদেশের ফ্যান যারা তারা ভাবেননি। যে কারণে টিকিট নিয়ে একটা বড় ধরনের সংকট দেখা দিয়েছে। 30 পাউন্ডের টিকিট 150, 200, 250 পাউন্ড দিয়ে পর্যন্ত মানুষ কিনছেন, এবং টিকিটের জন্য একটি হাহাকার দেখা দিয়েছে এই ব্রিটেনে বাঙালি পাড়ায়, এবং ব্যাপক প্রস্তুতি নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। একটা প্রস্তুতি রয়েছে যে আগামীকাল আজকে যে ফাইনালটি হবে, সেমিফাইনালটি হবে ভারত বাংলাদেশের মধ্যে, সেটি দেখার জন্য। তো ধন্যবাদ মাসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার সবশেষ খবর আমাদেরকে জানানোর জন্য। দর্শক, লন্ডন থেকে আমাদের সহকর্মী আসম মাসুম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা এরপর যে আলোচনা শুরু করতে চাই, শুরুতে সুভাষ সিংহ রায়। আমি লন্ডনের আগুন নিয়ে আর বেশি কিছু আলোচনা করতে চাই না। এটা আশঙ্কার বিষয় রয়েছে আমাদের দিক থেকে যে একটি বাঙালি পরিবার সেখানে নিখোঁজ রয়েছে, সেটা জানিয়েছেন। এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি, তাদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারে। সেক্ষেত্রে আরেকটি সুসংবাদ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেমিফাইনালে উঠেছি প্রথমবারের মতো। ভারত শক্তিশালী প্রতিপক্ষ আজকে আমাদের মুখোমুখি হবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই জয়ের ব্যাপারে আশা করব। এবং আজকে যে খেলাটি ছিল, ইংল্যান্ডকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান, এবং এরই মধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। সব মিলিয়ে আমাদের প্রত্যাশা, আপনি যদি শুনে থাকেন গতকাল বিবিসির রেডিওতে যে বিশ্লেষণ করা হয়েছিল ক্রিকেট নিয়ে, সেখানে বলা হয়েছিল পাকিস্তান একটি আনপ্রেডিক্টেবল টিম। এরা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমনটি দেখেছি না, টিম যে দেখি পাকিস্তান কখন জিতবে কখন হারবে সেটা বলা যায় না। কিন্তু বাংলাদেশের এক ক্ষেত্রে সবচেয়ে বড় বেশি গুরুত্বপূর্ণ মূল্যায়ন করেছেন ভারতের ক্রিকেট ক্যাপ্টেন বিরাট কোহলি।
তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, যেদিন বাংলাদেশের দিন আসে সেদিন বাংলাদেশ সকল দলের কাছে ভয়ঙ্কর হয়ে যায় এবং আমরা আর মাত্র 2টো খেলায় জিতলেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন, মাত্র 2টো খেলা। এবং বাংলাদেশ আজকে যে ক্রিকেটের এই জায়গায় যে পৌঁছেছে এটা এক সময় ভাবাও যেত না। যদিও ইডেন গার্ডেনে খেলার অনেক আগে কিন্তু বাংলাদেশে প্রথম ক্রিকেট খেলা হয় এবং সেটা ঢাকা শহরে নয়, কিশোরগঞ্জে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাই তিনি কিন্তু ক্রিকেট খেলার প্রচলন করেন এবং ক্রিকেটের সেই জয়যাত্রা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি 2017-তে পৃথিবীর সব দলকে বাংলাদেশ হারিয়েছে। ধন্যবাদ। এই প্রত্যাশা নিয়েই আপনার কাছে আসবো সুভাষচন্দ্র বাদল। কালকে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট খেলা, সেমিফাইনাল খেলা। ক্রিকেট হচ্ছে একটি গৌরবময় অনিশ্চিতের খেলা। তারপরেও আমরা বলবো, বিশেষ করে আমি মনে করি যে বাংলাদেশের এখন সেই ক্ষমতা হয়েছে যে ভারতের মতো দলকে আমরা কিন্তু এর আগের দুটি বিশ্বকাপের ইতিহাস যদি আপনাকে একটু স্মরণ করে দিই, প্রথম বিশ্বকাপে কিন্তু ভারত বাংলাদেশের কাছে হেরেই বিদায় নিয়েছিল, পরের বিশ্বকাপে আমরা বাজে আম্পায়ারিং এর শিকার হয়েছিল। না, সেটা মানে ভারত হেরেছিল, পাকিস্তান হেরেছিল, সেটাকে আমরা মিরাকেল মনে করতাম। এখন কিন্তু মিরাকেল না, বাংলাদেশের এখন ক্যাপাসিটি আছে বিশ্বের যে কোনো দলকে হারানোর জন্য। আচ্ছা, সুভাষচন্দ্র বাদলদার কাছে একটা বাক্য যোগ করি আমি। বিরাট কোহলি কিন্তু 6 মাস আগে একটি কথা বলেছেন, তিনি বলেছেন বাংলাদেশ টিমের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে, আইসিসি অন্যায় আচরণ করছে, তাদেরকে বেশি করে খেলতে দিচ্ছে না। যদি বেশি করে খেলতে দেয় বাংলাদেশ হবে পৃথিবীর আমি এক সেকেন্ড আপনি ঢাকায় খেলা হচ্ছিল এশিয়াড, তখন সেই সময় কমেন্টেটর রবি শাস্ত্রী একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে দেশের প্রধানমন্ত্রী রাত্রি 12টা পর্যন্ত বসে থেকে তার নিজ দলের খেলোয়াড়, নিজ দেশের খেলোয়াড়দের উৎসাহিত করে, সেই দেশে ক্রিকেট না দাঁড়িয়ে পারে না। ধন্যবাদ। বাংলাদেশে ক্রিকেট দাঁড়িয়েছে, কিন্তু আমি একটু বিষয়ে বলি যে এই যে চ্যাম্পিয়ন ট্রফি এবং বিশ্বব্যাপী যে ক্রিকেটের যে এই আয়োজন, তাতে দেখুন এখন পর্যন্ত 3টি দলই, যে 3টি দল আছে এখন, 3টি দলই উপমহাদেশের, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। এবং পাকিস্তান ফাইনালে গিয়েছে এবং ভারত বা বাংলাদেশের মধ্যে একটি দল যাবে। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা অবশ্যই চাইবো যে বাংলাদেশ জয়ী হোক, তাহলে বাংলাদেশ পাকিস্তান ফাইনাল দেখতে পাবো অথবা ভারত। ধন্যবাদ। আমরা এটি আশা করতে চাই, আপাতত বাংলাদেশ ভালো খেলবে, আমরা এটি আশা করতে চাই যে ফাইনালে আমরা উঠবো এবং আমাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান এবং সবশেষ পাকিস্তানকে হারিয়েই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়লাভ করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে নিউজরুম সংলাপ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।